পার্টিতে কান ধরে দাঁড়িয়ে অশ্রু বিসর্জন দিচ্ছি, আর পার্টির সকলে আমাকে নিয়ে হাসি তামাশায় মেতে উঠেছে। আমার চোখের জল কারো মনে দয়া সৃষ্টি করছে না, বরং হাসির খোরাক হয়ে উঠেছে। এখন পার্টির মধ্যমণি হয়ে উঠেছি আমি। পার্টিতে এসে এভাবে অপমানিত হব, তাও আবার নাদিমের দ্বারা, এটা কখনো ভাবিনি। সামান্য একটা ব্যাপার নিয়ে উনি যে এভাবে পাবলিকলি আমাকে অপমান করবেন ভাবতেও পারিনি আমি। এখানে দাঁড়িয়ে কাঁদছি আর উনি হাসছেন। কি মানুষ! না না, মানুষ নন। উনি যদি মানুষই হতেন তাহলে আমার সাথে এইভাবে বিহেভ করতে পারতেন না। আগে কত আগলে রাখতেন, আর এখন নিজেই আমাকে অপমান করার ব্যবস্থা করে দেন। কি আজব মানুষ! মানুষ কিভাবে চোখের সামনে বদলে যেতে পারে। না, আসলে আমারই ভুল হয়েছে পার্টিতে আসা। না আসলে এসবের কিছুই হতো না। আমাকে এতগুলো লোকের সামনে কান ধরে দাঁড় করিয়েও ক্লান্ত হননি উনি। ওনার বন্ধুদের নিয়ে কি সব বলছেন এখন। ভাই, বিনা পয়সায় সার্কাস দেখছি, এইসব তোর পার্টিতেই সম্ভব। থ্যাঙ্কস এইরকম একটা মজার মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এতদিন দেশে ছিলিস না, তাই এভাবে মজাও করতে পারিনি। চোখে মুখে আনন্দের রেখা ফুটিয়ে এখন সেই এমন একটা সারপ্রাইজ, উফ, ভাবা যায়। নাদিম মানে স্পেশাল কিছু, সেটা তোরা তো জানিসই। আর যার বাড়িতে এমন সার্কাসের ডিব্বার বসবাস, সেখানে তোদের মনোরঞ্জনের জন্য এতটুকু যদি নাই করতে পারি, তাহলে আর কিসের বন্ধু হলাম আমি? এতদিন ছিলাম না, কিন্তু এখন তো আছি। দোস্ত, আগে আগে দেখ হোতা হে কিয়া। বন্ধুদের ছেড়ে এবার হাসতে হাসতে উনি আমার কাছে এসে দাঁড়ালেন। এই যে নাদিয়া, না না, নাদু, আরে না, গেদু। তো মিস কেদু, এবার কেমন লাগছে? নিশ্চয় খুব ভালো লাগছে, তাই না? অবশ্য তোর মতো মেয়ের এভাবে ভালো লাগে সেটা খুব ভালো করেই জানি আমি। তাই তোকে খুশি করার জন্য আমার এই ছোট্ট প্রচেষ্টা মাত্র। তা খুশি হয়েছিস তো তুই? ওনার দিকে ছলো ছলো চোখে তাকিয়ে ঝাঁঝালো কণ্ঠে আমি বলে উঠলাম, আপনি কি মানুষ? এতগুলো লোকের সামনে আমাকে অপমান করে এখন আবার আজে বাজে কথা বলছেন। বলেই ডুকরে কেঁদে উঠলাম আমি। কারণ এগুলো তুই ডিজার্ভ করিস। আমি মানুষ বলেই এখনো এখানে ঠিকঠাক দাঁড়িয়ে আছিস, নইলে কবে এই ছেলেগুলো তোকে খেয়ে ফেলতো। আপনি কি করে এতটা হার্টলেস হতে পারলেন ভাইয়া? কি করে? মানুষ দেশের বাইরে থাকলে পাল্টে যায় জানতাম, কিন্তু এভাবে যে রাতারাতি পাল্টায় ভাবতেও পারিনি আমি। আর আমার তো বিশ্বাসই হচ্ছিল না, সবাই পাল্টালেও আমার নাদিম ভাইয়া কখনো পাল্টাবে না। কিন্তু এখন দেখছি আমি সম্পূর্ণ ভুল। আমাকে পাষাণ হার্টলেস বানিয়েছিস তুই। আজ আমি যা, তার সবটার জন্য তুই দায়ী। তুই আমাকে বাধ্য করেছিস এগুলো করতে। তোর জন্য রোজ সব কিছু তোর জন্য। আপনি এসব কি বলছেন? কি করেছি আমি? এসব কথা বাদ দে। এখন বল, সরি বলবি কি না? নাকি পার্টি শেষ না হওয়া পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবি? এটা অবশ্য তোর চয়েস, ভালো লাগলে থাক। অবশ্য এখানে এভাবে থাকলে তোর লাভ বই কি লস হবে না। ছলো ছলো চোখে তাকালাম ভাইয়ার দিকে। কি বলছেন তার আগাগোড়া কিছুই বুঝতে পারছি না আমি। আমার লাভ হবে মানে? মানে কি জানিস না? জেনেও না জানার ভান করছিস? আমার কাছ থেকে শুনতে চাস, তাতে কোনো প্রবলেম নেই। তাহলে শোন, এখানে থাকলে এখানকার ইয়াং হ্যান্ডসাম ছেলেগুলো তোকে দেখে চোখের খিদা মেটাতে পারবে। আর তুই তো... থামুন, অনেক বলে ফেলেছেন আপনি। আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আপনি আমার সেই নাদিম ভাইয়া যে কিনা... ফালতু অতীতকে অতীতের মতো থাকতে দে। অতীতকে বর্তমানে টেনে আনিস না। সেই নাদিমা মরে গেছে অনেক আগেই, এখন নতুন নাদিমের জন্ম হয়েছে। হুম, সেটা আপনি ঠিক বলেছেন। ওটা ছিল আপনার ফালতু অতীত, কিন্তু আমার কাছে সোনালি দিন, যেখানে আমার বাবা ছিল, মা ছিল। কিন্তু আজকে আমার কেউ নেই, এমনকি আপনিও নেই। হুম, এমন এতিম মেয়ের সাথে এর থেকে ভালো ব্যবহার কেউ করবেই বা কেন? আমিই ভুলে গেছিলাম যে আমি এখন আর সেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট আরমান ইসলামের মেয়ে নই। এখন তো আমি এই বাড়ির চাকরানি,
চাকরানির সাথে তো চাকরানির মতোই ব্যবহার করা উচিত, তাই না? আহ, কি কষ্ট তোর, তাই না রে? তোর কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বলেই হেসে উঠলেন উনি। শোন, এসব ন্যাকা কান্নার অভিনয় করে আমাকে গলাতে পারবি না। তোর ওই চালে আমাকে কখনো ভাসাতে পারবি না। চুপ করুন আপনি। এতিম হতে পারি, কিন্তু খারাপ নই। আমার মান সম্মান সবই রয়েছে। আমিও কোনো আচ্ছা, এতই যখন কথাগুলো গায়ে লাগছে, তাহলে সরি বলে প্রমাণ করে দে তুই খুব ভালো মেয়ে। এখানে এতগুলো ছেলের মাঝে থাকতে তোর লজ্জা লাগছে, প্রমাণ কর তুই ভালো মেয়ে। তাই করব। আজ পর্যন্ত কারোর সামনে আমাকে মাথা নত করতে দেননি আপনি, কিন্তু আজকে যখন আপনি সবার সামনে চাইছেন আমি ছোট হই, তাহলে তাই হব। তাতে আপনি খুশি হবেন তো? ওকে, আপনাকে খুশি করার জন্য আমি সব কিছু করতে পারি। হাতের উল্টো পিঠ দিয়ে দু চোখ মুছে মনকে শক্ত করে বলে উঠলাম, আই এম সরি গাইস। আসলে বড় বড় কথা বলা আমার অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। কাজের বেলায় অষ্টরম্ভা, আর কথার বেলায় ঠিক আমিও তেমনি ধাঁচের মেয়ে। সবসময় নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য এমন মিথ্যে কথা প্রায়ই বলে থাকি আমি। আবারও সরি বলে বিদায় নিচ্ছি আমি। কথাগুলো বলে দৌড়ে পার্টি থেকে বেরিয়ে গেলাম আমি। রুমে এসে দরজা বন্ধ করে কাঁদছি। আজকে নাদিম ভাইয়া এভাবে আমাকে অপমান করলো, সেটা আমি ভাবতেও পারিনি। এতদিন ভাইয়া দেশে ফেরার জন্য কত অপেক্ষা করেছি, আর আজ কিনা উনিই আমাকে অপমান করলেন। আজ আমার বাবা মা প্রপার্টি কিচ্ছু নেই বলে পৃথিবীতে কেউ নেই আমার। আগে তো ভাইয়া আমায় আগলে রাখতো, আর এখন কিনা সহ্যই করতে পারে না। ও, আপনাদের তো বলাই হয়নি, আমি নাদিয়া ইসলাম নোহা, ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। এই শহরের বিখ্যাত বিজনেসম্যান আরমান ইসলামের একমাত্র আদরের দুলালি। কিন্তু দেখুন, ভাগ্যের দোষে আজ এই চৌধুরী বাড়ির চাকরানিই বটে। 3 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যান ওনারা, আর ভাগ্যের দোষে বেঁচে যাই আমি। চাচু সব সম্পত্তি নিজের নামে করে নেয়, বাসা থেকে বের করে দেয় আমায়। আর সেই থেকে এই বাড়ির আশ্রয় আছি আমি। এটা আমার মামার বাসা, তাই এখানে এসেছিলাম। কিন্তু মামু ছাড়া এই বাড়ির কেউ সহ্য করতে পারে না আমায়। কিন্তু কেন, তা আমার জানা নেই। নাদিয়ান চৌধুরী ওরফে নাদিম আমার মামাতো ভাই। 6 মাস দেশের বাইরে কাটিয়ে দেশে ফিরেছেন। উনি অনার্স সেকেন্ড ইয়ারে আমার কলেজেই পড়েন। নাদিম ভাইয়া দেখতে হ্যান্ডসাম, দুধে আলতা গায়ের রং, গালে খোঁচা খোঁচা দাড়ি, 6.5 ফুটের মতন হাইট হবে। নিজেকে সবসময় সকলের কাছে সবার থেকে অন্যভাবে প্রেজেন্ট করতে পছন্দ করেন উনি। ওনাকে দেখলে যে কেউ ক্রাশ খেয়ে যাবে। আমি কখনো ওনাকে সেই নজরে দেখিনি, তবে ভাইয়া হিসাবে খুব ভালোবাসি, আর উনিও একসময় খুব ভালোবাসতেন আমায়। কিন্তু এখন নাদিম ভাইয়ারা 2 ভাই 2 বোন। বড় আপু কিছুটা সহ্য করতে পারলেও ছোট আপু মোটেও সহ্য করতে পারে না আমায়। নাহিদ ভাইয়া নিজের বোনের মতো ভালোবাসেন আমাকে। আজকের পার্টিতে উনি না থাকায় এত কিছু ঘটে গেল। আর যদি উনি থাকতেন তাহলে এসব কিছুই ঘটতো না। আজ ভাগ্য হেনে কোথায় দাঁড় করালো আমাকে। দয়ায় বাঁচতে হচ্ছে আমায়। যারা এতদিন ভালোবেসেছিল তাদেরই দয়ায় বেঁচে আছি আজ। কেন এত কষ্ট পেতে হচ্ছে আমাকে? পার্টিতে যাওয়ার আগে ভাইয়ার সাথে দেখা হয়েছিল আমার। সেখানে উনি বলেছিলেন যারা ইংলিশ গান গাইতে জানে তারাই পার্টিতে যেতে পারবে। কিন্তু পার্টিতে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে ছিল না আমার। কিন্তু মামু জোর করে রাজি করালো আমাকে। ওনার কথার উত্তরে মজার ছলে আমি বলেছিলাম আমি পারবো, কিন্তু এই কথাটার জন্য যে এইভাবে অপমানিত হব ভাবিনি কখনো। তেজ হলো না, ভাঙবে তবু মচকাবে না। আমিও দেখি কতদিন টেকে তোর এই তেজ। এই নাদিমকে খেপিয়েছিস নাদু, তোর ফল তোকে ভুগতেই হবে। সকালে তিতলি আপু চেঁচামেচিতে ঘুম ভাঙলো আমার। কাঁদতে কাঁদতে শেষ রাতে কখন ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। তাই আজকে উঠতে এত বেলা হয়ে গেছে আমার। তাড়াহুড়ো করে ফ্রেশ হয়ে দৌড়ে নিচে নামলাম আমি। নিচে নামতেই তিতলি আপু কতগুলো কড়া কথাই শুনিয়ে দিল আমাকে। তিতলি আপুর মুখ ঝামটে শোনা আমার প্রত্যেক দিনের রুটিনে পরিণত হয়েছে। যতই ভোরে উঠি না কেন
ওনার মুখ ছাপটা খেতেই হয় আমাকে। প্রথম প্রথম ওদের ব্যবহারে খারাপ লাগলেও এখন আর তেমন খারাপ লাগে না। ভালো লাগা খারাপ লাগার অনুভূতিগুলোই যেন দিন দিন লোপ পেয়ে যাচ্ছে আমার। ড্রয়িং রুমের সোফায় পেপারে মুখ গুজে বসে আছে মামু। মামু সবসময় আমাকে আগলে রাখার চেষ্টা করেন, কিন্তু সকল সময় পেরে ওঠেন না। আমিও বাসার কোনো ব্যাপারে মামুকে বলি না কিছু। কাজ করতে ইচ্ছে করে তাই করি, সেটাই বুঝিয়ে দিই ওনাকে। তাড়াহুড়ো করে রান্নাঘরে গিয়ে সকলের জন্য কফি বানিয়ে নিয়ে এলাম আমি। মামু মামি আর তিতলি আপুকে দিয়ে টিয়া বড় আপু রুমে গেলাম। ওনাকে কফি দিয়ে নিচে নামতেই কড়া সুরে বলে উঠলেন মামি। এই যে নবাব নন্দিনী, আমার ছোট ছেলেকে কফি দেওয়া হয়েছে? আমতা আমতা করে আমি বলে উঠলাম, না মামি, আসলে কি, তুমি জানো না আমার নাতিব 9টার মধ্যে কফি খায়? আর এখন বাজে 9টা 15। এখনো ওর ঘরে কফি পৌঁছায়নি। তাড়াতাড়ি ওর কফিটা নিয়ে যাও। রাহেলা, ও কোনো কাজের মেয়ে নয় যে তুমি তোমার হুকুম পালন করবে। তোমার ছেলেকে কফি তুমি বানিয়ে দিতে পারো না? এমনিতে সকালে উঠে সকালে কফি দিয়েছে, এখন তুমি নাদিমকেও দিতে বলছো? আমি কখন বললাম ও কাজের মেয়ে? নাকি আমি বলেছি আমাদের বাসায় কাজ করতে? নিজেই তো বলল বাসার সমস্ত কাজ ও করবে। তবুও তো আমি সবকিছু করতে দেই না। এই সকালের কফিটাই করে, আর কিচ্ছু না। থাক না মামু, মামি তো ঠিক কথাই বলেছে। এখানে ওনার দোষ কোথায় বলো তো? সারাদিন শুয়ে বসে কাটাই, তাই একটু করি যাতে সময়টা তাড়াতাড়ি কেটে যায়। আচ্ছা মামি, আমি এক্ষুনি ভাইয়ার কফি পাঠিয়ে দিচ্ছি। তোমার যা ইচ্ছা হয় তুমি করো। বলে আমার ওপর রাগ করে ওপরে চলে গেল মামু। রাগ করো না মামু, আমার যে তুমি ছাড়া আর কেউ নেই আপন। এখন যদি মামির বিপক্ষে তোমায় কিছু বলি তাহলে বাসায় অশান্তি হবে, আমাকেও চলে যেতে হতে পারে এই বাসা থেকে। তোমরা আমায় তাড়িয়ে দিলে কোথায় যাবো আমি? তাই যতই কষ্ট হোক এই বাসাতেই থাকতে হবে আমায়। রান্নাঘরে গিয়ে ভাইয়ার জন্য 1 কাপ কফি বানিয়ে বিজলির হাতে ধরিয়ে দিলাম আমি, কিন্তু সে কিছুতেই ওই রাক্ষসের ঘরে যেতে চাইল না। রাগ উঠলে কখন তাকে আস্ত চিবিয়ে খাবে তার কোনো ধারণাই নেই। ওর কথা শুনে হাসতে হাসতে আমি মরছি। হাসি থামিয়ে কফি হাতে বাধ্য হয়ে নিজেই ওপরে উঠলাম। দরজার পাশে আসতেই ভয়ে বুকটা ধরপড় করে উঠল। এত লেট করে কফি দিচ্ছি, এটা মোটেও মানবে না ভাইয়া। আল্লাই জানে আজ ভাগ্যে কি আছে। দোয়া দরুদ পড়ে বুকে ফু দিয়ে কাপা কাপা পায়ে রুমে প্রবেশ করলাম আমি। রুমে কেউ নেই দেখে পাগলু ডান্স দিতে ইচ্ছে করছে আমার। ওয়াশরুমে পানির আওয়াজ পেয়ে বুঝতে পারলাম উনি শাওয়ার নিচ্ছেন। তাড়াতাড়ি করে কফিটা টেবিলে রেখেই দৌড় দিলাম। দুপা এগোতেই ভাইয়ার গলাপে থমকে দাঁড়ালাম আমি। কি নবাব জাদি, এতক্ষণে আমায় কফি পাঠানোর কথা মনে পড়লো আপনার? একটু তাড়াতাড়ি হয়ে গেল না? আর একটু পরে দিলেও তো পারতেন। ভাইয়ার প্রশ্নের জবাব দিতে গিয়ে চোখ চলে গেল ওনার উপরে আমার। উন্মুক্ত শরীরে ভিজে চিপচিপে হয়ে আছেন উনি। ফর্সা শরীরে লোমের ফাঁকে ফাঁকে ফোঁটা ফোঁটা পানি আটকে রয়েছে এখনো। এই অবস্থায় খুব ভালো লাগছে ওনাকে। কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিলাম। আসলে ভাইয়া আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছিল, তাই। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে। ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে মানে? তাহলে সন্ধ্যা থেকে দরজা লক করে সারা রাত কী করছিলিস? ঘুমাসনি? হ্যাঁ, না মানে ঘুম আসছিল না। শরীর মুছে টাওয়ালটাকে বিছানায় ছুঁড়ে মারলেন উনি। বিছানায় বসে কফির কাপে আস্তে করে চুমুক দিলেন। ওনাকে বসতে দেখে নিচে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ালাম আমি। তোকে যেতে বলেছি আমি? না মানে আমার তো এখানে আর কোনো কাজ নেই, তাই ভাবলাম। মুহূর্তের সব রাজ্যের রাগ জমলো ওনার চোখে। কি এমন বললাম আমি যার জন্য এতটা রেগে গেলেন উনি? আমার ভাবনার মধ্যেই কাপে ঢাকা সব কফি আমার গায়ে ছুঁড়ে মারলেন উনি। কফি গায়ে পড়ায় আহ করে চিৎকার করে উঠলাম। সত্যি কফিটা তেমন গরম নেই, তাই তেমন লাগেনি আমার। এটা কফি? এত ঠান্ডা? তোকে না বলেছি
আমার কফি সবসময় টাটকা এবং গরম হওয়া চাই, তাও এই ঠান্ডা কফি আমায় দেওয়ার সাহস কী করে হয় তোর? হ্যাঁ, একে তো দেরি করে এসেছিস, তার উপর ঠান্ডা কফি। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো আমার। সরি ভাইয়া, আমি আসলে। এই আসল নকল বলে কিছু বোঝাবি না ভাই। এরপর থেকে আমার কাজগুলো পারফেক্টলি যদি না করতে পারিস, তোর কপালে কিন্তু অসীম দুঃখ আছে, এটা আমি তোকে বলে রাখলাম। ভাইয়ার কথায় মুচকে হাসলাম আমি। কি হলো, হাসছিস কেন? আমি হাসার মতো কিছু বলেছি তোকে? দুঃখ যার নিত্যদিনের সাথী, তাকে আপনি দুঃখের ভয় দেখাচ্ছেন? হুম, ব্যাপারটা হাস্যকর নয় কি? আমি তো এই 3 মাসে বাস্তবতা বুঝেই গেছি। আশেপাশের মানুষ সম্পর্কেও ধারণা জন্মেছে আমার। আত্মীয় স্বজন কেমন হয় তাও বোঝা গেছে আমার। সুখের দিনে অনেকেই পাশে ছিল, কিন্তু দুঃখের দিনে অবহেলা অবজ্ঞা ছাড়া কেউ নেই। এখন দুঃখকে ভয় পাই না, মেনে নিতে শিখে গেছি। মুখে দেখছি খুব বড় বড় বুলি ফুটেছে। দুঃখ তো নিত্যদিনের সাথী, তাই দুঃখকে ভয় পাস না। আচ্ছা, তাহলে দেখি কতটা কষ্ট সহ্য করতে পারিস তুই। বলেই দুহাতে আমার গাল চেপে ধরলেন উনি। এমনভাবে ধরেছেন যেন মনে হচ্ছে গাল ভেঙে যাচ্ছে আমার। আমি ব্যথায় কাতরাচ্ছি, আর পৈশাচিক হাসি হাসছেন উনি। নিজেকে ওনার থেকে ছাড়ানোর জন্য আশপাশ করছি, কিন্তু ওনার সাথে পেরেও উঠছি না আমি। একসময় চোখ থেকে অঝোর ধারায় পানি পড়তে লাগলো আমার, আর সেই পানিগুলো দেখে তৃপ্তির হাসি হাসতে লাগলেন উনি। কি হলো নাদু, কষ্ট সহ্য করার ক্ষমতা ফুরিয়ে গেল বুঝি? চোখ থেকে পানি পড়ছে যে, দুঃখ হচ্ছে? হ্যাঁ, আহারে আমারও হচ্ছে জানিস। তবে তবে চোখের এই সস্তা পানি দেখে নয়, তোর বারবার হেরে যাওয়া দেখে। মুখ দিয়ে কোনো কথা বের করতে পারছি না আমি, শুধু শুনেই যাচ্ছি। গাল দুটো ব্যথায় ছিঁড়ে যাচ্ছে আমার। এরকম একটা মুহূর্তের চেয়ে মৃত্যুই শ্রেয় বলে মনে হচ্ছে। মানুষ এতটা হার্টলেস কি করে হতে পারে? বেশ কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিলেন উনি। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, পুরো মুখ ব্যথায় ভরে গেছে। হাত পা কেমন যেন অবশ হয়ে গেছে আমার। হাঁটার জন্য বিন্দুমাত্র শক্তি অবশিষ্ট নেই। সামনে এগোতে যাচ্ছি, কিন্তু পারছি না কোনোভাবেই। কি হলো, এখন কেঁদে চোখের জলে নাকের জলে এক করছিস কেন? তুই না কষ্ট সহ্য করতে শিখে গেছিস? এই তার নমুনা। এখন কিছু বল, কেমন লাগছে আমার দেওয়া এই কষ্ট? সহ্য হচ্ছে? হচ্ছে না জানি। তুই না শুধু বড় বড় কথাই বলতে শিখেছিস, কিন্তু কখনো কথা অনুযায়ী কাজ করতে শিখিসনি। আপনার বোধ বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাদিম চৌধুরী। আপনি মানুষ নন, পশু হয়ে গেছেন। কষ্ট সহ্য করতে পারি বলে কেউ এইভাবে ফিজিক্যালি টর্চার করলে চোখ থেকে পানি পড়বে না, এটা বলিনি। এভাবে টর্চার করলে যে কেউ কাঁদতে বাধ্য হবে। কষ্ট সহ্য যদি নাই করতে পারতাম, তাহলে এখানে এভাবে পড়ে থাকতাম না, কবেই চলে যেতাম। অবশ্য কাকেই বা বলছি আমি? আপনি তো আগেই সেই নাদিম ভাইয়া নন এখন আর, পশু একটা। আপনাকে যাই বলি না কেন সেটা কানে যাবে না, গায়েও লাগবে না, কারণ ওটা তো আর মানুষের চামড়া নয়, গন্ডারের চামড়া হয়ে গেছে এখন। অনুভূতি শূন্য পাষাণ একটা, যার মনে দয়া মায়া জিনিসটাই নেই। এই চুপ, একদম লেকচার দিবি না। আমি পশু? হ্যাঁ, আমি পশু? কোন দিক দিয়ে তোর আমাকে পশু মনে হলো? হ্যাঁ, পশুরা কি করে জানিস? জানিস না না? পশুরা তোর মতো সুন্দরী মেয়েদেরকে ছিঁড়ে ছিঁড়ে খায়, কিন্তু কিন্তু আমি তো তোকে এখনো একবারও টাচ করিনি। এই যে এই ফাঁকা রুমে ওড়না না থাকা সত্ত্বেও আমার সামনে বেহার মতো দাঁড়িয়ে আছিস, আমি তোর দিকে ফিরে তাকিয়েছি? না, তাকাইনি। যদি আমি সেই সব ছেলে হতাম না, তাহলে কবেই তোকে। ওনার কথায় নিজেকে লক্ষ্য করলাম। সত্যিই তো, ওড়নাটা সরে পুরোটা হাতে চলে এসেছে, কিন্তু সেখানে খেয়ালই নেই আমার। তাড়াতাড়ি করে ওড়নাটা ঠিক করে বাইরে যাওয়ার জন্য পা বাড়ালাম। জানি এখানে থেকে ওনাকে কিছু বলে লাভ নেই, তর্কও করতে চাইছি না, কারণ ওনার সাথে পারা আমার পক্ষে ইম্পসিবল। পেছন ফিরতেই আমারও সেই বিরক্তিকর কণ্ঠ ভেসে আসলো আমার কানে। তোকে এখনো যেতে বলিনি আমি,
তাহলে কার কথায় যাচ্ছিস? হ্যাঁ, পিছন ফিরে তাকিয়ে ওনার গোষ্ঠী উদ্ধার করতে করতে আমি ব্যস্ত ছিলাম। শয়তান, বিলেতি কুত্তা, হিঁদুর, টিকটিকি, খচ্চর, ইত্যাদি ইত্যাদি। আর কোনো উপযুক্ত গালিও মনে করতে পারছি না। সে যাই হোক, তোর কথায় কথায় আমি কেন চলবো? চলবো না। দেখি কি করতে পারিস। কি হলো? কথা কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? দাঁড়াতে বলেছি তো। ওনার কথাগুলো শুনেও না শোনার ভান করে হেঁটে চলেছি আমি। হঠাৎ হাতে হ্যাঁচকা টান অনুভব করলাম। আচমকা তাল সামলাতে না পেরে ওনার ওপরেই হুমড়ি খেয়ে পড়লাম আমি। ওনার থেকে অনেকটা খাটো হওয়ায় আমার ঠোঁট জোড়া স্পর্শ করলো ওনার বুকে। হ্যাঁ, এক কথায় সেই জায়গাতে আমি চুমু দিয়ে দিয়েছি। ছি ছি নাদু, তুই এত খারাপ? আমাকে এই ঘরে একা পেয়ে রেপ করছিস? এমনিতে কিছু করতে পারছিস না, তাই অসভ্যতা করে আমাকে বশ করতে চাস? শোন, সেটা কোনোদিনই পসিবল না। ওটা আমার উপর থেকে। বলে এক ধাক্কা দিলেন উনি। ওনার ধাক্কায় কিছুটা দূরে সরে গেলাম আমি। কি যাতা বলছেন আপনি? এতটা নীচ মনের মানুষ? নিজে আমাকে ধাক্কা দিয়ে আবার নিজেই এরকম বলছেন? অসভ্যতা আপনি করেছেন, আমি নই। আমি? লাইক সিরিয়াসলি? আমি তো করিনি। এই দেখ, বুক দেখি কথাটা বলছি। এখানে এখনো তোর লিপস্টিকের দাগ রয়ে গেছে। এখন যে কেউ দেখে বলবে তুই আমাকে জোর করে করতে চাইছিস। আজকাল ছেলেদেরকে এইভাবে ইমপ্রেস করিস বুঝি? বারবার এক কথা শুনতে আমার ভালো লাগছে না। এসব শোনার পর নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলাম না। পরে কি হবে বা হতে পারে সেটা না চিন্তা করেই কষিয়ে মারলাম এক থাপ্পড়। কিছু বলছি না বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছেন। এতটা কুচিন্তা আপনার মাথায় আসে কি করে? দেশে ছেলের অভাব পড়েনি এখনো। আর আমারও এতটা দুর্দিন আসেনি যে আপনাকে ইমপ্রেস করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, অসহায় হতে পারি কিন্তু অবলা নই। আমার সাথে হওয়া অন্যায়ের জবাব একদিন না একদিন সবাইকে দিতে হবে। ঘুরে দাঁড়াবো আমি, সব কিছু ফিরিয়ে আনবো সেদিন। দেখব আপনার রুদ ব্যবহার সেদিন কোথায় থাকে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত তুলিস? এটা যদি মাকে বলি তাহলে তোর কি হাল হবে বুঝতে পারছিস? খুব বুঝতে পারছি, বকবে এটা নিয়ে, বাসায় মামুর সাথে ঝামেলা পাকাবে, এমনকি আমাকে বাসা থেকে বের করেও দিতে পারে। তাই বলে এই ভয় কি অন্যায় প্রতিবাদ করা ছেড়ে দেবো নাকি? না, কিছুতেই না। এতে যদি এই বাড়ি ছাড়তেও হয় তাই ছাড়বো। তোকে আমি ছাড়বো না নাদু, দেখে নেব। হুম, এ শোধ কি করে তুলতে হয় তা আমার ভালো করেই জানা আছে। বেরিয়ে যা আমার রুম থেকে। বলেই হাত ধরে টেনে গলা ধাক্কা দিয়ে রুম থেকে বের করে দিল আমায়। ধাক্কার তাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়লাম আমি। সেখানে বসেই কেঁদে চলেছি। এতিমরা এতটা অসহায় হয়, এই দিনগুলো আমার জীবনে না আসলে জানতেই পারতাম না আমি। পদে পদে অপমান সহ্য করতে পারছি না আর। রাতের খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে বসে বাবা মায়ের ছবি দেখছি আমি। কি দোষ করেছিলাম আমি মা, যে তোমরা আমায় এইভাবে একা রেখে চলে গেলে? কেন নিয়ে গেলেন আমাকে? প্লিজ আমায় নিয়ে যাও, আমি যে আর পারছি না। আপনজনদের কাছ থেকে অপমান অবহেলা সহ্য করতে খুব কষ্ট হচ্ছে আমার। বাবা মায়ের ছবি বুকে আগলে কাঁদছি। এমন সময় হঠাৎ মাথায় কারোর হাতে স্পর্শ পেয়ে চোখ মুছে তাকালাম আমি। মামু, তুমি এখানে? কাঁদছিস? দেখি। বাবা মায়ের ছবিটা হাতে নিয়ে কেঁদে উঠল মামু। জানিস না দিয়া, তোর মাকে খুবই ভালোবাসতাম আমি, কিন্তু মাঝখানে কি যে হয়ে গেল। তবে ও খুব অভিমানী ছিল, তাই তো আমার উপরে অভিমান করে চলে গেল। আটকাতে পারিনি আমি, ক্ষমা চাইতেও পারিনি। কী সব বলছো মামু? কিসের ক্ষমা? যাই, পুরনো কথা তুলে লাভ নেই। এখন বল, তুই আমার একটা কথা রাখবি? কী কথা মামু? অবশ্যই রাখবো, বলো। দেখ, মেয়ে বড় হলে সব বাবা মাই তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে ওঠে, কিন্তু তোর বাবা মা। তাই আমি চাই যত তাড়াতাড়ি সম্ভব তোর বিয়েটা সেরে ফেলতে।
হ্যাঁ, এখন এইটাও বলবি তুই এখনো ছোট, আগে তিয়া আর তিতলির বিয়ে দি, তারপরে না হয়। না রে মা, এটা বলিস না। তুই যতই বলিস না কেন, আমি জানি এ বাড়িতে কেউ তোকে চায় না, সবাই অপমান করে। আজকেও নাদিমের ব্যবহারটা চোখে পড়েছে আমার। আমি জানি এর আগেও তোর সাথে অনেক বড় অন্যায় করেছে নাদিম, কিন্তু আমি নিরুপায়, কিছু করতে পারিনি। তাই তোকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে নিশ্চিন্তায় হতে চাই। প্লিজ মা, আমায় না করিস না। মামুর কথা ফেলতে পারি না আমি। তাছাড়া এভাবে করুণ সুরে হাত রেখে বলছেন, তাই আর না বলতে পারলাম না। তবে কি এটাই হওয়ার ছিল? এই বয়সে বিয়ে? আচ্ছা, ওই লোকটাও কি এমনই ব্যবহার করবে, নাকি আমার স্বপ্নে সেই পুরুষের মতো আগলে রাখবে আমায় ভালোবাসায়?